নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। সোজা সাপটা নিয়ে আমি এসেছি বালুরঘাটে। একদম শান্ত শহর বালুরঘাট, নিস্তব্ধ এবং ভোটের গরম আছে, কিন্তু কোথাও সেরকম উত্তেজনা নেই। আমার সামনে রয়েছেন আরও একজন শান্ত, আপাত নির্বিরোধী ভদ্রলোক, সুকান্ত মজুমদার। নমস্কার সুকান্তবাবু, আপনাকে সোজা সাপটায় স্বাগত। ধন্যবাদ। আপনি কিন্তু হট সিটে বসে আছেন। হট সিট মানে বিজেপি রাজ্য সভাপতির চেয়ারে। আপনার সামনে অমিত শাহ টার্গেট দিয়েছেন 35। আপনার সামনে পূর্বসূরিকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। আপনার সামনে অনেক চ্যালেঞ্জ। এইরকম বালুরঘাটের মতো একটা নিস্তরঙ্গ সুন্দর ছোট্ট শহর থেকে উঠে এসে এই চ্যালেঞ্জটা নিতে কেমন লাগছে? যেমন সমুদ্রের গভীরতা যত হয়, বেশি হয়, তত সমুদ্র স্থির থাকে। আমরা ছোটোবেলা থেকে তাই শিখে এসেছি, তত পড়ে এসেছি, মানে সেটাই জেনে এসেছি। তো শান্ত স্থিরের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে, যেটা সময় এলে পরে বোঝা যায়, সময় না এলে বোঝা যায় না। তো আমার মনে হয় যে হ্যাঁ, বালুরঘাটের মতো একটা ছোট শহরের মানুষ আমি। 25খানা ওয়ার্ড, কিছুদিন আগে আরও কম ছিল, কয়েক বছর আগে। মফস্বল শহর অ্যাকচুয়ালি, হয়তো শহরের পর্যায়ে পরেও না, অন্যান্য রাজ্যের শহরগুলোকে দেখলে পরে হয়তো। তো সেই জায়গা থেকে আমার বড় হওয়া এবং তারপরে পার্টির এত বড় দায়িত্ব দেওয়া, সেই জন্য পার্টির নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই। অবভিয়াসলি ইটস এ চ্যালেঞ্জিং জব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুকান্তবাবু, আপনি বটানির অধ্যাপক, উদ্ভিদ নিয়ে আপনার কাজ। হঠাৎ সেই উদ্ভিদ জগৎ ছেড়ে হঠাৎ প্রাণী জগতের এই জটিল ময়দানে এই রাজনীতিতে কেন এলেন? দেখুন, প্রথম কথা হচ্ছে, উদ্ভিদ হোক, ব্যাকটেরিয়া হোক, প্রাণী হোক, মানুষ হোক, যেই হোক, সবার মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে বায়োলজি। তো বায়োলজি তো সেম। তো স্বাভাবিকভাবে আপনি উদ্ভিদের বায়োলজি বলুন আর ব্যাকটেরিয়ার বায়োলজি বলুন, বেসিক জায়গায় সবাই সেম, ঠিক আছে? সেন্ট্রাল ডগমা সেম। একসময় বলা হতো মার্কসিজম ইজ এ সেন্ট্রাল ডগমা। তো যাই হোক, পরবর্তীকালে মার্কসিজমও ভুল প্রমাণিত হয়েছে, সেন্ট্রাল ডগমাও আগে যাকে বলা হতো সেটাও চেঞ্জ হয়েছে। শুধু আপনি কখনো ভেবেছিলেন আপনি প্রথমবার সাংসদ হয়ে রাজ্য বিজেপি সভাপতি হবেন? না, কোনোদিনও ভাবিনি, ভাবার অবকাশই হয়নি। কারণ আমি যারা জানে আমার আরএসএস ব্যাকগ্রাউন্ড, আমি এইখানেই শাখা করতাম। আমি যখন ক্লাস 11-12-এ পড়ি তখন আমার সংঘের সাথে যোগাযোগ হয়, সংঘের শাখায় যেতাম। তারপরে রাজনীতিতে আসার সুযোগ হয়েছে, রাজনীতিতে এসেছি। খুব তাড়াতাড়ি দায়িত্ব পরিবর্তন হয়েছে, আমি সিকিমের মতো রাজ্যের ইনচার্জ হয়েছি। তখন বুঝতে পারতাম না যে কেন আমাকে এত তাড়াতাড়ি এত জায়গায় পাঠাচ্ছে। একসময় আমাকে জেপি নাড্ডা সাহেবের সভার দায়িত্ব দেওয়া হয়েছিল গত বিধানসভা নির্বাচনে। তো দায়িত্ব পালন করতে করতে পার্টি আবার এত বড় দায়িত্ব দিয়ে দিয়েছে, আমি এক্সপেক্ট করিনি কোনো। আমি যখন অধ্যাপক হওয়ার চেষ্টা শুরু করলাম যে আমাকে অধ্যাপক হতে হবে, তো আমাকে তো এই বালুরঘাট কলেজের মতো ছাপোষা কলেজে পড়ে আর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিকে মনে করা হয় যে কলকাতা থেকে অনেকটা পিছিয়ে পড়ে ইউনিভার্সিটি, ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে অনেকটা পিছিয়ে থাকে ইউনিভার্সিটি। সেখান থেকে পড়ে আমাকে অল ইন্ডিয়া এক্সাম ক্র্যাক করতে হয়েছে। তো যত বড় চ্যালেঞ্জ আসে মানুষের মধ্যে, তত বেশি তার যে করার ক্ষমতা বা তার যে পাওয়ার, সেটা আস্তে আস্তে বাড়ে। সুকান্ত মজুমদার মানে মিতভাষী, সুকান্ত মজুমদার মানে ঠান্ডা স্বভাব, সুকান্ত মজুমদার মানে শান্তশিষ্ট। আবার সুকান্ত মজুমদার মানে পুলিশের গাড়ির উপরে উঠে পড়া, সুকান্ত মজুমদার মানে পুলিশের সাথে ধস্তাধস্তি করা। তো বিজেপির এর আগের সভাপতি যারা আছেন তারাও খুব ভালো কাজ করেছেন, কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তি, মারামারি, এক্ষেত্রে অ্যাটলিস্ট সুকান্ত মজুমদার পিছিয়ে নেই, এটুকু বলতে পারি। দেখুন, আমি বহু আগে পড়েছিলাম কোথাও, একজন রোমান সম্রাট ছিলেন অগাস্টাস, যার নামে আগস্ট মাসটার নাম করা হয়েছে। তিনি বলতেন যে লাইফ হচ্ছে আমাদের নাটকের রোলের মতো, আমাকে যখন যে রোল দেয়া হবে সেই অনুসারে অ্যাক্ট করা, সেই অনুসারে কাজ করা। আমি নিজে কিন্তু খুব শর্ট টেম্পার্ড লোক, কিন্তু এখন আমাকে দেখলে বোঝা যায় না। রাজনীতিতে আসার পর আমি নিজেকে মোল্ড করে ফেলেছি। আমি যখন ইউনিভার্সিটি টিচার ছিলাম, আমার ওই ইউনিভার্সিটি পড়ানোর 5 বছরের মধ্যে 2জন ছাত্র হসপিটালাইজড হয়েছিল উইদাউট টাচিং দেম। আমি তাদেরকে টাচও করিনি, স্পর্শ করিনি। তাদের মধ্যে একজন ভবিষ্যতে অধ্যাপক হবে আর কিছুদিন পরে, আমি নাম বলছি না, খুব ভালো রিসার্চ করছে এখন, পরবর্তী সময় নেট কোয়ালিফাই করে সে ভালো কাজ করছে। হসপিটালাইজ করলেন কি করে? মানে শুধু বাক্যবাণে সে অসুস্থ হয়েছিল 2জন। কিন্তু বিজেপির বহু নেতার বাক্যবান তো আপনার উপরে আছে। যখন যেখানে যে ধরনের কাজ প্রয়োজন হয়, আমাদের শরীরেও তাই। আমি বায়োলজির টিচার, তো যখন আমি ছোট ছিলাম, আপনিও ছোট ছিলেন মায়ের গর্ভে,
তখন আমাদের দেহের কোষগুলো না ফটাফট ফটাফট ভাগ হতো আমাদেরকে বড় বানানোর জন্য। কিন্তু এখন যদি ভাগ হয় আপনার আমার ক্যান্সার হবে। এখন ভাগ হওয়ার দরকার নেই, তখন ভাগ হওয়ার দরকার ছিল। তার মানে সুকান্ত মজুমদার প্রয়োজনে কঠোর হতে পারেন, কড়া হতে পারেন, হাত চালাতে পারেন, মারপিট করতে পারেন। লোকে তো তাই বলে, জানে যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা জানে। আমি ওই 5টা অধ্যাপকের মতো না যারা সকালবেলা উঠে পড়তে বসতো, সন্ধ্যেবেলা উঠে পড়তে বসতো। আমি তার মাঝে গিয়ে আদিবাসীদের সাথে ফুটবলও খেলতাম। যারা আমাকে ছোটোবেলা থেকে চেনে, আমার বাড়ির একটু দূরে গেলে পঞ্চায়েত এলাকা শুরু হয়ে যায়, যে পঞ্চায়েতটা এখন আমাদের দখলে আছে, ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত। তো যারা আমাকে ছোটো থেকে চেনে তারা জানে ভুসলিয়া বলে একটি মাঠ আছে এখানে, সেখানে আমার নিয়মিত ফুটবল খেলা আমার অভ্যেস ছিল। মোকাবিলা করতে কখনো কোনো ভয় ডর নেই আমাদের, অভ্যেস আছে আমাদের, সে ভেতরে হোক আর বাইরে হোক, যে কোনো জায়গাতেই হোক না কেন। লড়াই তো লড়াই, ভেতরে বাইরে যেখানেই হোক না কেন। সন্ধ্যা অমিত শাহ রাজ্যে এসে 35-এর টার্গেট বেঁধে দিয়েছেন। আপনিও প্রচারে গিয়ে বেরিয়ে বলছেন যে এ রাজ্যে বিজেপি 30-এর বেশি আসন পাবে। সত্যি কি আদৌ সম্ভব? দেখুন না, অপেক্ষা করুন কিছুদিন। 18 কোনো তো সম্ভব ছিল, আমি তখন রাজনীতির বাইরে ছিলাম, যতদিন আমি ভোটে দাঁড়াইনি। আমি নিজের এক্সপিরিয়েন্স বলছি। তো তখন অমিত শাহজি 22 কি 24-এর টার্গেট দিয়েছিলেন। আমি আমার ইউনিভার্সিটির এক মানে কলিগ আর কি, সহকর্মীর সাথে আলোচনা করছিলাম। আমাকে সে বলছিল, সুকান্ত এতগুলো সিট পাবে? তা আমি তখন বলেছিলাম কমসে কম তো 15টা পাবে, আমার যেটা মনে হচ্ছে যে কমসে কম 15টা পাবে। আমি তখন রাজনীতিতে আসিনি, কিন্তু আমি বলছি সেই সময় ইউনিভার্সিটির বাইরে চায়ের দোকানে আড্ডা মারতে মারতে আলোচনা হচ্ছিল। অমিত শাহজি যখন কিছু বলেন অনেক চিন্তা ভাবনা করে বলেন। কিন্তু অমিত শাহজি বলছেন, তার তো বলার কথা, তিনি বলবেন, এটা রাজনীতিতে আছে। কিন্তু আপনার দলের যে সংগঠন, সেই সংগঠনের সমস্যা আছে, আপনি নিজেও জানেন। এবার এই সংগঠন নিয়ে আপনি 30 পেরোতে পারবেন? কেন বেরোতে পারবো না? আমার যেটা মনে হয়, যেমন আমি নিজের এক্সাম্পল দিয়ে বলছি, নিজের উদাহরণ দিয়ে বলছি। আমি 19 সালে যখন ভোটে লড়ি, আমার 700 বুথে এজেন্ট ছিল। ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে গোটা রাজ্যে যে বুথের সংখ্যা আছে, ভেরিফাইড বুথ ইন দ্য সেন্স দ্যাট যে আমরা পার্টি অফিস থেকে ফোন করেছি, আমাদের কল সেন্টার থেকে, যে সাপোজ আপনার কাছে গেছেন, বিশ্ব মজুমদারবাবু বলছেন, বলে হ্যাঁ বলছি, আপনি কি বিজেপির বুথ সভাপতি? উনি যখন বলেছেন হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করছি ওই বুথ সভাপতি, তখনই তাকে ধরা হয়েছে। অনেকেই বলেছে না আমার নাম ভুল করে গেছে, এটা ঠিক নেই, সেগুলোকে আমরা ডিসকার্ড করেছি। এই করার পর এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির গোটা রাজ্যে যত বুথ আছে, আমি সংখ্যাটা আপনাকে এই মুহূর্তে বলবো না, কিন্তু যতগুলো আছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির ইতিহাসে প্রথম রেকর্ড সংখ্যা। তাহলে পঞ্চায়েতের ফল হলো কেন? পঞ্চায়েতে 18তে কী ফল ছিল, এখন কি ফল আছে? পঞ্চায়েতে ভোট হয়েছে নাকি? ভোট করতে দিন না। আরে আপনারা তো ডায়মন্ড হারবার দেখেন, ডায়মন্ড হারবারকে জাহাঙ্গীরকে সরিয়ে দিয়ে ভোটটা করান, দেখবেন কি অবস্থা হয় ডায়মন্ড হারবারে। ফলতা হিন্দু প্রধান এলাকা, সেখানে ডায়মন্ড হারবারে গিয়ে ওখানে ফলতাতে গিয়ে জাহাঙ্গীর খান ওস্তাদি মারে। তো সব জায়গাতে এরকম গুন্ডামি বদমাশি। এখানে আমার পঞ্চায়েত কিভাবে দখল করেছে জানেন? বটুন পঞ্চায়েত ছিল, তার পঞ্চায়েতে ছাপ দেওয়া ব্যালট পাওয়া গেল নদীর ধারে, প্রুফ আছে। আপনারও তো সংগঠন আছে, আপনারা কেন লড়ে নিতে পারছেন? না, সংগঠনের সাথে লড়তে পারে, পুলিশের সাথে আপনি লড়তে পারবেন কি? অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। বিডিও বক্স চেঞ্জ করে দিচ্ছে রাতের অন্ধকারে, আপনি কিভাবে সেটাকে চেঞ্জ করবেন? সেটাকে তো আপনি আটকাতে পারবেন না। আমরা তৃণমূলকে দেখে নেব, তৃণমূল কোনো ফ্যাক্টরি না, এখানে তো কোনো ফ্যাক্টরি না। আপনি পুলিশকে বলে শুধু নিরপেক্ষ থাকতে হবে, বিজেপির পক্ষে কাজ করতে হবে না। কিংবা বলবে যে দুপক্ষ মারামারি করো, বুঝে নাও তোমরা, আমরা কোনো পক্ষেই কেউই অ্যারেস্ট করবো না, বলে দিক, দেখে নিচ্ছি তৃণমূলের কত দম আছে। এইখানে এই শান্ত জেলাতেই আমি চ্যালেঞ্জ করছি, পুলিশ ছাড়া এদের 5 টাকার দাম নেই। পুলিশকে বাদ দিয়ে দিন, তৃণমূল কংগ্রেসের এক একজন নেতা বাড়ি থেকে বেরোতে পারবে না। অনেক নেতা দাদা আমাদের দলে এসেছিলেন, ফিরেও গেছেন, কে কত বীর পালোয়ান আমরা দেখেছি, সিকিউরিটি করে পাগল হয়ে ঘুরে বেড়াতো। আর আমি যখন রাজ্য সভাপতি হই, যখন আমাকে মমতা ব্যানার্জির বাড়ির কাছে আমাদের প্রার্থী তার দেহ নিয়ে গেছিলাম, মৃতদেহ, আমাকে পুলিশ, নাম ভুলে যাচ্ছি তার এখন, বাগারিয়া সম্ভবত তার নামটা, শ্রীরাম ছাজারিয়া না মাগারিয়া সামথিং, আকাশ মাগারিয়া, তুলে ফেলে দিয়েছিল আমাকে। সিকিউরিটি ছিল না আমার, আমি কোনোদিনও সেন্ট্রাল সিকিউরিটি ইউজ করিনি। সভাপতি হওয়ার বেশ কয়েকদিনও আমার সেন্ট্রাল সিকিউরিটি ছিল না। একজন এখানে রাজ্য সরকার থেকে একজন কনস্টেবল দিয়েছিল, আমি কলকাতা গেলে তাকে রেখে যেতাম এখানে, ওখানে গেলে হোটেল খরচ বাড়বে আমার, ট্রেনে বাসে ঘুরে বেড়াতাম। আর আমি তৃণমূল নেতাদেরকে দেখেছি যারা আমাদের পার্টিতে এসেছে সিকিউরিটি ছাড়া নড়তে পারে না। সিকিউরিটি বলছে, হ্যাঁ অনেক নেতাই বলছে সিকিউরিটি, অনেক নেতাই বলেছে সেই সময়, তারা ফিরেও গেছে। আচ্ছা সুন্দর একটা সত্যি কথা বলছি, এই আমার ইয়ে ছিল না,
এই আপনাদের বহু নেতা আপনি দেখেছি যারা তৃণমূল থেকে, আপনি আপনার কথা শুনে ধরতে বলছি, 10টা 5টা 15টা সব জংলা ছাপ সিআরপিএফ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কি মানে রাজনীতিতে, এই আপনি বললেন ভালো পারসেপশন হচ্ছে? ভালো, দেখুন কিছু লোকের তো প্রয়োজন আছে, এটা অস্বীকার করা যায় না। চারানা শিখি যাদের 2টো লোক পেছনে নেই, তাদের 15টা সিকিউরিটি। দেখুন কিছু লোকের প্রয়োজন আছে যাদের উপর যারা টার্গেটেড, ঠিক আছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। হামলা হয়েছে এবং তৃণমূল রাজনৈতিক দলটা খুব নোংরা, তো স্বাভাবিকভাবে তারা যা ইচ্ছে তাই করতে পারে। যারা এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির কেস দিতে পারে তারা কি না করতে পারে বলুন তো? শুধু আপনার উপর আক্রমণ হবে তা না, নানা ধরনের নোংরা খেলা হয়। শুধু তৃণমূলের মতো বিজেপিরও একটা বড় সমস্যা গোষ্ঠীদ্বন্দ্ব। গত বছর মুরলীধর সেন্ডারে আপনার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল। ভোটের ময়দানে এই গোষ্ঠীদ্বন্দ্বের মূল্য কি চুকাতে হবে? দেখুন বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব আমি বলবো তুলনামূলকভাবে কম। তার কারণ হচ্ছে যখন আমাদের ভোটের পার্সেন্টেজ 6%-এরও আশেপাশে ছিল, তখনও এই ধরনের ঘটনা ঘটেছে। এটা বিজেপি, পশ্চিমবঙ্গ বিজেপির একটা আমি বলবো যেটা আমাদের লিগ্যাসি হুইচ ইজ ভেরি ব্যাড। এমনকি আমি শুনে অবাক হয়ে গেলাম, আমাদের এর আগের যারা পূর্বতন সভাপতি ছিলেন, যাদের আমলে বিজেপির পঞ্চায়েত পাওয়ারও কথা ছিল না, সেই সময়ও বিখ্যাত লোকেদের যারা যে রাজ্য সভাপতি ছিলেন তাদেরও বিরুদ্ধে এই ধরনের আন্দোলন হয়েছে। শুধু সুকান্ত মজুমদার কোন ছাড়, তাদের তুলনায় সুকান্ত মজুমদার খুব ছোট একজন ব্যক্তি, হরিপদ ভারতী, তার মতো বাগ্মী বক্তা নাকি পশ্চিমবঙ্গের ইতিহাস, আমি তো শুনিনি কিন্তু যারা শুনেছেন তারা বলেন ওরকম বাগ্মী বক্তা নাকি পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো রাজনৈতিক দলেই জন্মাননি, তার আমলে বিক্ষোভ হয়েছে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। আমাদের মুখপাত্র চিফ স্পোক্সপারসনই বলছিলেন, উনি যেহেতু ভারতীয় জনতা পার্টির ইতিহাসটা খুব ভালো জানেন, আমাদের শ্রমিকদা, উনিও খুব বাগ্মী লোক। তো প্র্যাকটিক্যালি এটা বিজেপির একটা রোগ যে বিজেপির পদ না পেলে পরে, আর আমাদের সাংগঠনিক বিষয়, আমরা সাংগঠনিক দল, আমাদের পদ খুব সীমিত। আপনারা জানেন আমাদের রাজ্যে কতগুলো জেনারেল সেক্রেটারি হবে ততগুলো ফিক্সড, জেলায় কতগুলো হবে সেটাও ফিক্সড। কিন্তু তৃণমূল কংগ্রেস না, তো তৃণমূল কংগ্রেসে আছে 46 নম্বর জেনারেল সেক্রেটারি, 47 নম্বর জেনারেল সেক্রেটারি। এবং আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি মুখ্যমন্ত্রী কোনো সাডেনলি জিজ্ঞেস করবেন তার রাজ্যের সাধারণ সম্পাদকের সংখ্যা কত পার্টিতে, উনি বলতে পারবেন না। এমনকি যারা সাধারণ সম্পাদক তারাও অনেকে বলতে পারবেন না যে তুমি কত নম্বর, সে হয়তো বলবে আমি 45 নম্বর, বাকি কারা কারা আছে কেউ জানে না। সেই জন্য আপনাদের দলে ওই একটা পদ যেহেতু সীমিত, পদের নিয়ে একটু লড়াই হয় আমাদের, কিন্তু সবাই জানে এখানে আদর্শ, এখানে ব্যক্তির কোনো স্থান নেই। দেখুন আমরা কোনো ব্যক্তিকে দেখে নড়ি না, এটা সবসময় মাথায় রাখবেন। ভারতীয় জনতা পার্টি হচ্ছে আদর্শের উপর ভিত্তি করা দল, আমরা পঞ্চনিষ্ঠাতে বিশ্বাস করি। আপনার আগে এই রাজ্য সভাপতির চেয়ারে ছিলেন দিলীপ ঘোষ। তিনি কথায় কথায় বলছেন যে আমি দল থেকে 2 থেকে 18-তে নিয়ে গেছি, 3 থেকে 77-এ নিয়ে গেছি। 2021-এর বিধানসভা নির্বাচনের পর আপনি রাজ্য সভাপতি হয়েছেন। গত 3 বছরে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দলকে আপনি কোন পর্যায়ে নিয়ে গেছেন, কোথায় নিয়ে গেছেন? আপনার সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ। তার বক্তব্য যে আগে তো করে দেখা, এরা যে নাম্বার করে দেখাক যে কত আসন পায়, কি পায়, এটা প্রথম অ্যাসিস্ট টেস্ট। দেখুন রাজনীতি তো সবসময় চ্যালেঞ্জের। সেই সময় 6000 আমাদের পঞ্চায়েত সদস্য ছিল, এবার ডবলের কাছাকাছি হয়ে গেছে, 11,000 পঞ্চায়েত সদস্য হয়েছে আমরা এবার করতে পেরেছি। এবং দেখবেন আমি কথায় কথায় আমরা বলি, আমি বলি না, এটা সুকান্ত মজুমদারের ইউএসপি আমি মনে করি। কারণ ব্যক্তিগতভাবে সুকান্ত মজুমদার একা কিচ্ছু করতে পারবে না। যারা মনে করেন যে আমি একা করি বা অমুক করে, কেউ কিচ্ছু করতে পারে না একা। বিজেপিতে একা কিছু হয় না। পলিটিক্স ইজ এ টিম গেম। বিজেপিতে অবভিয়াসলি শুড বি দ্য টিম গেম। বিজেপিতে টিম গেমেই হয়। এবং আমিও নিজে বলার সময় আমরাই বলি সবসময়, এটা লক্ষ্য করবেন, এটা অন্যদের থেকে আমার পার্থক্য। কারণ আমি টিম গেমে বিশ্বাস করি। একা একজন ব্যক্তি এলেন আর সব পরিবর্তন করে দিলেন, এরকম হয় না রাজনীতিতে। আমার তো তাই মনে হয় পরিবর্তনের প্রেক্ষাপট লাগে। অনেক বড় বড় নেতা এসেছেন আমাদের, তাদের সময় উপযুক্ত ছিল না। তপন শিকদার কি কম বড় নেতা ছিলেন নাকি? তপন শিকদারের মতো বক্তব্য রাখার এখনও আমরা পারি না, কোনো নেতা নেই, এই মুহূর্তেও নেই আমি বলবো যারা পশ্চিমবঙ্গে তপন শিকদারের মতো বড় জননেতা। আমরা দেখেছি তপনদা একা কিভাবে দল চালাতে, বিষ্ণুকান্ত শাস্ত্রীজি ছিলেন, তারপরে আপনার সুকুমার ব্যানার্জি ছিলেন, তারা তো সিট পাননি এত। তার মানে কি তারা অযোগ্য না? এটা বলা যায় না। পরিস্থিতি ছিল না। একটা রিয়াকশান, বিক্রিয়া তখনই হয় যখন আপনি এটা মেশালেন ওটা মেশালেন, সবসময় বিক্রিয়া হবে না। তার অ্যাটমসফিয়ারিক চাপ কত সেটা নির্ভর করবে, টেম্পারেচার কত, অনেক বিক্রিয়া নির্ভর করে।
এইসবের উপরে কোনো একজন সুকান্ত মজুমদার, কোনো একজন শুভেন্দু অধিকারী বা কোনো একজন দিলীপ ঘোষ একা কিছু করতে পারবে না? আমার তাই বিশ্বাস না হয় যে একা কেউ কিছু করতে পারে না। হ্যাঁ, একা একজন নেতা এসে সাময়িক কিছু পরিবর্তন আনতে পারে। দিলীপ দা লড়াই করেছেন, এটা কেউ অস্বীকার করে না, আমরাও অস্বীকার করি না, কিন্তু তার সাথে প্রেক্ষাপটও ছিল। যদি প্রেক্ষাপট না থাকতো, সিপিএমের কম্প্রোমাইজড হয়ে যাওয়া, সিপিএম নিচু হয়ে যাওয়া, বিরোধী হিসেবে তার স্থান ধরে রাখতে না পারা, এই যে ফিজিক্যাল কন্ডিশন বা এটা ওই ভোটটা এখানে ট্রান্সফার হওয়া, আগে তো হয়নি, উপায় ছিল না। সিমিলার কাইন্ড অফ ঘটনা, মানে এই ধরনের ইনসিডেন্ট ঘটেছে যখন মমতা ব্যানার্জি উঠছিলেন, তখন কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে তপন শিকদারের থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দেওয়া হয়েছিল।